ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি এই ভিডিওটাতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সিবিসিএস সিলেবাসের সেমিস্টার 2তে ডিরোজিওর একটা কবিতা আছে। কবিতাটির নাম ফ্রিডম টু দি স্লেভ। সেই কবিতাটা নিয়ে একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কবিতাটা পড়ে আমি যেটা বুঝেছি সেইটা আমি আলোচনা করছি, সেটা আমি আমার মতো করে আমি শেয়ার করছি। সেমিস্টার 2তে সিবিসিএস সিলেবাসের CC3-তে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ বলে যে সেকশনটা আছে, পোয়েট্রি সেকশানে, সেই পোয়েট্রি সেকশানে ডিরোজিওর এই কবিতাটা আছে, ফ্রিডম টু দি স্লেভ। এখন এই কবিতাটা পড়ার আগে ডিরোজিও সম্পর্কে আমাদের দু একটা কথা জেনে নেওয়া ভালো। তাহলে প্রত্যেকেরই সেমিস্টার 2তে যারা আছো, এই কবিতাটা যারা অ্যাটেম্প্ট করবে, তাদের কোশ্চেন অ্যান্সার লিখতে গেলে কিছুটা হেল্প হতে পারে এই ভিডিওর আলোচনা থেকে। এখান থেকে ব্রড কোশ্চেন একটা লিখতে হয়, একটা 10 মার্কসের কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেনও থাকে, সুতরাং কবিতাটা একটু ভালো করে পড়ে নেওয়া ভালো। তো প্রথমে ডিরোজিও সম্পর্কে একটু আমরা দু এক কথা জেনে নিই। আমরা প্রত্যেকে ডিরোজিওর নাম শুনেছি, যেহেতু তোমরা এখন সেকেন্ড সেমিস্টারে পড়ো। আগের ক্লাসে বা ইতিহাস বই বা অন্যান্য স্যারেদের কাছে আগে ডিরোজিওর নাম নিশ্চয়ই শুনেছ। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও বলে তিনি পরিচিত। এই জন্য আমরা সবাই জানি। অনেকে জিজ্ঞাসা করলে ডিরোজিও কে ছিল জিজ্ঞাসা করলেই বলে দেবে যে হ্যাঁ, ডিরোজিও একজন মানে খুব অল্প বয়সী একজন নামী খ্যাতনামা প্রফেসর, মানে একজন শিক্ষক ছিলেন। তিনি একজন কেউ কেউ বলবে তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন, গ্রেট সোশ্যাল ওয়ার্কার ছিলেন। হ্যাঁ, এইরকমভাবে অনেকেই আমরা তথ্য জানি, কিন্তু ডিরোজিও একজন যে পোয়েট ছিলেন সেটা কিন্তু আমরা সেই ছোটোবেলায় খুব একটা শুনিনি। এখন এই বড় ক্লাসে উঠে হায়ার স্টাডিতে ডিরোজিও অ্যাজ এ পোয়েট হিসেবে তোমাদের সিলেবাসে দেখানো হচ্ছে, এটা তোমরা এখন জানবে। তো কবি পরিচিতি বা লেখক পরিচিতি অবশ্যই দরকার যে কোনো লিটারি ওয়ার্কের জন্য। তো ডিরোজিও সম্পর্কে দু এক কথা যতটুকু জানা যায় তার বায়োগ্রাফি থেকে, যতটুকু প্রয়োজন, বেশি ডিটেলস দরকার নেই, ততটুকু একটু শেয়ার করলাম, বা তোমাদেরও এইটুকু জেনে রাখলে ভালো হয়। ডিরোজিও আমাদেরই কাছাকাছি কলকাতায় মৌলালি বলে একটা জায়গা, তারই আশেপাশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সালটা মনে পড়ছে না, 18ই এপ্রিল। এবং কলকাতার আশেপাশে মৌলালি বলে যে জায়গাটা আছে সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা একজন ইউরোপিয়ান ফ্যামিলির ব্যক্তি ছিলেন। তিনি একজন পর্তুগিজ, ইউরেশিয়ান পর্তুগিজ। তিনি একজন মার্চেন্ট বিজনেসম্যান, এই ধরনের বায়োগ্রাফি থেকে যতটুকু পাওয়া যায়। তিনি ছোটোবেলা থেকে ডিরোজিও খুব মেধাবী ছিলেন, এবং সেই ছোটোবেলা থেকে ছোটোবেলায় আমরা দেখলাম ড্রামন্ড স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল তার আর্লি এডুকেশনের জন্যে। এবং সেখানে মিস্টার ডেভিড ড্রামন্ড, যে ভদ্রলোক, একজন স্কটিশ ওয়েল রিড জেন্টেলম্যান, তার আন্ডারে ডিরোজিও পড়াশোনা করতেন। এবং ডিরোজিও সেই ছোটোবেলাতেই যখন পড়াশোনা করতেন ড্রামন্ডের আন্ডারে, তখন সেই ছোটোবেলা থেকেই তার বিভিন্ন বিষয়ে মেধা বেরিয়ে আসতে থাকে। কীরকম? তিনি ছোটোবেলাতেই যে সমস্ত বিষয়গুলোর প্রতি ডিরোজিওর আগ্রহ এবং ইন্টারেস্টগুলো আমরা দেখতে পেয়েছিলাম, তার মধ্যে ম্যাথামেটিক্স একটা অন্যতম, এবং ক্লাসিক্যাল রাইটিং, হ্যাঁ, এবং মেটাফিজিক্যাল রাইটিংয়ের উপরে সে কিন্তু খুব আগ্রহ তার প্রকাশ পেয়েছিল, তার মেধাগুলো প্রকাশ পেয়েছিল সে ছোটোবেলা থেকেই। আমরা কিন্তু তার বায়োগ্রাফি থেকে জানতে পারি। মানে তিনি যে একজন মেধাবী পার্সন, এটা কিন্তু কোনো সন্দেহ ছিল না। ছোটোবেলা থেকেই ফ্লারিশ হতে থেকেছে তার বিভিন্ন পার্সোনালিটি এবং অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে। আচ্ছা, মিসফর্চুনেটলি কী ঘটনা ঘটলো, কোনো একটা কারণে, বায়োগ্রাফি থেকে অত ডিটেলস দরকার নেই, 14 বছর বয়সে তাকে কাজে যোগ দিতে হয়। সে 14 বছর বয়সে তিনি একটা জব নিয়ে, একটা ক্লারিক্যাল হাউসে জব নিতে তাকে বাধ্য হতে হয়। কিন্তু এরকম একটা পার্সোনালিটি, এত ভালো ব্রেন, স্টুডিয়াস, সেরকম একটা ব্যক্তি এরকম অল্প বয়সে সেরকম অফিস কাজ করবে, তার ভালো লাগছিল না, বোর্ড লাইফ। এবং ইন দ্য মিন টাইম কোনো একটা সময় তার ওই কাজের সুবাদে ভাগলপুর বলে একটা জায়গা আছে, সেখানে তাকে পোস্টিং করা হয়। এবং সেই জায়গাতে সে কাজ করতে থাকে, অফিসে ক্লারিক্যাল হাউসে ডেস্ক জব করতে থাকে। এবং সে ভাগলপুরে পোস্টিং থাকাকালীন খুব বোর্ড হতো। এবং তিনি যখন বোর্ড হতেন তার এই কর্মজীবনে, যেটা ভালো লাগছে না তার অফিস জব, তিনি তখন কী করতেন, আশপাশের সারাউন্ডিংসটা তিনি ভালো করে ঘুরতেন। আর এই সারাউন্ডিংসটা যখন তিনি ঘুরতেন, বিভিন্ন ন্যাচারাল ফিনোমেনা, ন্যাচারাল প্যানোরামা তাকে হয়তো আকৃষ্ট করতো।
এবং তখনই তার হাত দিয়ে সেই সমস্ত কিছু কবিতা বেরিয়ে এসেছিল। ন্যাচারাল সারাউন্ডিংস অফ ভাগলপুর তার পোয়েটিক ইনস্টিংক্টকে নাড়িয়ে দিয়েছিল এবং তখন তিনি কিছু কবিতা লিখেছিলেন। এবং তখনকার সেই পোয়েটিক্যাল স্কেচগুলো, যে কবিতাগুলো তখন তিনি লিখেছিলেন, সেই কবিতাগুলো সেই কবিতাগুলো একজন ডক্টর জন গ্রান্ট বলে একজন ব্যক্তি, তিনি ইন্ডিয়ান গেজেটের একজন এডিটর ছিলেন, তার কাছে তিনি পাঠাতেন এবং তার মধ্যে দিয়ে পোয়েটিক্যাল স্কেচ করে পরবর্তীকালে একটা কালেকশন অফ পোয়েমস বেরিয়ে আসে। ওই জন গ্রান্ট তাকে এনকারেজ করেছিল, ইন্সপায়ার করেছিল এবং তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল তার এই কবিতাগুলোর, যেগুলো ভাগলপুরের ন্যাচারাল সিনারি তাকে আকৃষ্ট করেছিল বলে সে সেইগুলো থেকে উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করেছে, এই কবিতাগুলো লিখেছে। তার ফলে একটা কালেকশন অফ পোয়েমস কিন্তু আমরা দেখতে পেয়েছি জন গ্রান্ট বের করেছিল। এই জন গ্রান্ট এর অনুপ্রেরণায় ডিরোজিও একটা কালেকশন অফ বুকস বের করে নিয়েছিল পোয়েমসের। এরপরে ঠিক 17 বছর বয়স তখন এই যে কবিতাগুলো বেরিয়েছিল এর একটা সেকেন্ড ভার্সন অফ বুক বেরিয়ে গেছে এবং সেখানেও দেখছি আমরা যে প্রচুর কবিতা রয়েছে। আগের কবিতা অ্যাকচুয়ালি এই সেকেন্ড ভার্সনটা ফার্স্ট ভার্সনেরই একটা রিপ্রিন্ট, কিন্তু এখানে কিছু কবিতা হয়েছে, অ্যাডিশন ইনক্লুশন হয়েছে এবং একটা তারপর থেকে যদি অ্যাজ এ পোয়েট হিসাবে একটা খ্যাতি লাভ করছে, তার পরিচিতিটা অ্যাজ এ একটা ফেমাস পোয়েট হয়ে যাচ্ছে ওই অল্প বয়সেই, অল্প কিছু কাজ করেই। তার কবিতাগুলো অসাধারণভাবে তিনি প্রেজেন্ট করছেন। কবিতার বিষয়বস্তুগুলো নিয়ে পরে আলোচনা করব, কিন্তু তিনি একজন খুব অল্প বয়সেই একটা খুব খ্যাতনামা কবি হিসেবে নিজেকে পরিচিতি লাভ করলেন। তারপর থেকে তার আর থামতে হয়নি, ওই যে পথ চলা শুরু হয়েছে একের পর এক, ইন্ডিয়ান ম্যাগাজিন, তারপরে ইন্ডিয়া গেজেট, ক্যালকাটা লিটারেরি গেজেট এবং একটার পর অসংখ্য ছোটো ছোটো বড়ো পত্রিকা তিনি এডিটর হয়েছেন এবং তার আর্টিকেলগুলো সুন্দরভাবে ওই সব পত্রিকায় একটার পর একটা পত্রিকায় তখন বের হতো বিভিন্ন ইস্যুস নিয়ে এবং সেইগুলো নিয়ে আলোচনা করা হতো এবং তিনি একটা সাড়া পেয়েছিলেন চারিদিক থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে। এটা কিন্তু আমরা ডিরোজিওর খ্যাতিটা তখন থেকেই প্রকাশ পেয়ে গেছে এবং কনসিকুয়েন্টলি এইসব কাজ যখন চলছে 1828 সাল 1828 এরকম একটা সময়ে তাকে হিন্দু কলেজ এর সিনিয়র ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট মাস্টার হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়। হিন্দু কলেজের এরকম একটা নামী কলেজ, সবাই আমরা নাম জানি। 1828 সালে তাকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার হিসেবে সিনিয়র ডিপার্টমেন্টে তাকে অ্যাপয়েন্ট করা হয় পড়ানোর জন্যে। ভাবা যায় ওই অল্প বয়সে, নিশ্চয়ই তার ট্যালেন্ট ছিল, তার পড়াশুনো এইরকম। আচ্ছা, এবং আমরা দেখব ডিরোজিওর শিক্ষা, তিনি যেভাবে ছাত্রদেরকে শিক্ষা দিতেন, সেই টিচিং মেথড, টিচিং রুলস, টিচিং প্রিন্সিপালস ক্লাসের ভিতরে এবং ক্লাসের বাইরে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করত, ছাত্ররা অনুপ্রাণিত হতো তার টিচিং মোডস দিয়ে এবং একের পর এক ছাত্ররা দের সঙ্গে তিনি ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরে এমন সুন্দরভাবে ইন্টারাকশান করতেন বিভিন্ন বিষয় নিয়ে, যে বিষয়গুলো কন্টেম্পোরারি ইস্যুস, সোশ্যাল ইস্যুস, সেই বিষয় নিয়ে তারা ইন্টারাকশান করতো এবং এর দ্বারা ডিরোজিওর প্রেজেন্টেশন বিভিন্ন সোশ্যাল ইস্যুসগুলো বা বিভিন্ন রকমের কাস্টমাইজ ইস্যুসগুলো নিয়ে তিনি এমনভাবে প্রেজেন্ট করতেন যে তার ওই ছাত্ররা, ইয়ং স্টুডেন্টস যারা, তারা তার পার্সোনালিটি এবং তার এই আইডিয়াস আর থটসের প্রতি খুব ইমপ্রেস হতো এবং তার প্রতি ডিভোটেড হয়ে গেছিলো, তার খুব বড় ফলোয়ার হয়ে গেছিলো ডিরোজিও সেই সময়কার স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্ট। সেই সময় আমরা দেখব এই ডিরোজিও এবং তার এই সমস্ত স্টুডেন্ট বা বিশেষ করে ডিরোজিও, তার এই শিক্ষা ব্যবস্থা যে এইভাবে একটা লিবারাল, একটা অর্থোডক্স সোসাইটি, তখন একটা কনজারভেটিভ সোসাইটি, সেরকম একটা সোসাইটি, এরকম একটা লিবারাল এডুকেশন, স্টুডেন্ট টিচারের রিলেশনশিপ এত লিবারাল, এসবের মধ্য দিয়ে তার শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তার প্রধান লক্ষ্য ছিল, দি চিফ এইম অফ ডিরোজিও ওয়াজ টু ডিপেন অ্যান্ড ব্রডেন দি এডুকেশনাল পার্সপেক্টিভস ইনটু দি মাইন্ড অফ ইয়ং স্টুডেন্টস। মানে ইয়ং স্টুডেন্টদের মধ্যে শিক্ষার বিস্তারটাকে গভীরভাবে ঢোকাতে হবে, তারা যেন ডিপলি সব কিছুকে রিয়েলাইজ করতে পারে এবং প্রশস্ত চিন্তাভাবনা, ব্রড থিঙ্কিং, ডিপ লেভেলে তারা যাতে বুঝতে পারে শিক্ষা ব্যবস্থাগুলোকে, সেই জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে ছাত্রদের সঙ্গে এরকম লিবারাল অ্যাটিটিউড নিয়ে। এবং তিনি আরও বিশ্বাস করতেন যে পিপুল অফ ইন্ডিয়া, স্পেশালি ফর ইয়ং জেনারেশন, টু বি টট উইথ দি ওয়েস্টার্ন লিটারেচার অর থট। এই দ্বারা তিনি ভাবছেন যে ওয়েস্টার্ন লিটারেচার, ইংলিশ লিটারেচার
বা ইংরাজি সাহিত্য, এইগুলো এদেরকে বেশি করে ইন্ডিয়ানদেরকে জানতে হবে, পড়তে হবে। তাহলে কি হবে, জ্ঞানের বিস্তৃতি ঘটবে, জ্ঞানের বৃদ্ধি ঘটবে, বা বিভিন্ন রকমের মোরাল ডেভেলপমেন্টগুলো ঘটবে, যার ফলে একটা সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব। আর এটা পারে একমাত্র ইয়ং জেনারেশান। তাই ইয়ং জেনারেশনের প্রতি তার দৃষ্টিভঙ্গি খুবই অসাধারণ ছিল, আমরা দেখব। এবং ওই হিন্দু কলেজে যখন তিনি চাকরি করছেন অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন সিনিয়র ডিপার্টমেন্টে, তখন আমরা দেখছি তিনি একটা অভিনব প্রোগ্রাম শুরু করেছিলেন হিন্দু কলেজে, ফর দি ফার্স্ট টাইম। ওরকম একটা অর্থোডক্স কনজারভেটিভ সোসাইটিতে, যেখানে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সবসময় আঙুল উঠে আছে, সেরকম একটা সোসাইটিতে তিনি এমন একটা প্রোগ্রাম চালু করলেন, অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন বলে, যেখানে সরাসরি স্টুডেন্ট অফ হিন্দু কলেজ শুড পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম, অ্যান্ড দে ইউজ টু রিড দেয়ার পেপার্স অ্যান্ড ইউজ টু পার্টিসিপেট ইন ডিবেটস অ্যান্ড কোয়েশ্চেনিং অ্যান্ড অ্যান্সারিং অ্যান্ড ডিসকাস এনি সোশ্যাল টপিক্স ইন দি প্রেজেন্স অফ দি টিচারদের সামনে স্টুডেন্টরা একের পর এক বিভিন্ন সোশ্যাল ইস্যুস নিয়ে আলোচনা করছে, তর্ক বিতর্ক, ইন্টারাকশান করছে, তারা মত বিনিময় করছে। এই মত বিনিময়ের মধ্য দিয়ে এগুলো খুব সিগনিফিক্যান্ট একটা রোল প্লে করেছিল সেই সময় সমাজ ব্যবস্থায়। যে টপিকটা দেখা যাচ্ছে তৎকালীন ব্রিটিশ রুলের আন্ডারে আমরা রয়েছি, যখন আমরা সবাই জানি ব্রিটিশ রুলের আন্ডারে তখন আমরা রয়েছি, আমরা উপনিবেশিক শাসন ব্যবস্থার আন্ডারে। নানান রকমের সোশ্যাল সুপারস্টিশন, অপ্রেশন, অন্যায়, নিপীড়ন, এইগুলো সব আমাদেরকে ভারাক্রান্ত করেছিল ভারতবাসীকে, দেশীয় লোকজনকে। তারা নানান রকমের দুশ্চিন্তায়, মিজারিজ, এইগুলো ছিল। তাহলে সেরকম ইস্যুতে যদি কোনো মনে হয় কোনো বিষয়কে পরিবর্তন করার দরকার, কোনো সোশ্যাল ইস্যুজ আছে, সেই টপিকগুলো তারা তুলে নিয়ে এসে আলোচনা করতো স্যারেদের সঙ্গে, এবং স্যারেদের মতামত নিত, স্যারেরাও তাদের কথাবার্তা বলতেন। এরকম একটা প্রোগ্রাম স্টুডেন্ট টিচার রিলেশনশিপে জিও কিন্তু একাডেমিক অ্যাসোসিয়েশনে তিনিই করেছিলেন ওই অল্প বয়সে। অভিনব আইডিয়া। এবং তিনি শুধু কলেজেই নয়, স্কুল মানে প্রতিষ্ঠানেই নয়, স্কুলের বাইরেও, কলেজের বাইরেও তিনি নিজের বাড়িতে, রাস্তাঘাটে স্টুডেন্টদের সঙ্গে বসাবসি করতেন, এবং বিভিন্ন সোশ্যাল টপিক, যে টপিকগুলো সোশ্যাল চেঞ্জের জন্য দরকার, তৎকালীন সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করলে সমাজে ছড়িয়ে যাবে, সেই সমস্ত টপিকগুলো কালেক্ট করে একে অপরে মত বিনিময় করে একটা সমাধানের চেষ্টা করতেন। এইরকমভাবে তার অ্যাটিটিউডকে আমরা দেখেছি। তার পার্থেনন বলে একটা পত্রিকা নিশ্চয়ই আমরা নাম শুনেছি, সেখানে এই সমস্ত বিতর্কিত বিষয়গুলো নিয়ে লেখালেখি হতো, যাতে সমাজে ছড়িয়ে পড়ে সেই সমস্ত আইডিয়াস, থটস, নিউ থিঙ্কিং, নিউ আইডিয়াসগুলো, যেগুলো দিয়ে সমাজকে পরিবর্তন করা যায়, এগুলো আমরা দেখেছি। যিজন আবারও বিশ্বাস করতেন যে শুধুমাত্র আমি জানবো, আমি পড়বো, আমি জানলেই যে সব জ্ঞান কমপ্লিট হয়ে যাবে, তা নয়। তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা জ্ঞানের পিছনে যুক্তি তর্ক যেরকম আমি বুঝছি, এবং সেই বোঝার পরে সমাজকে পরিবর্তন করতে হবে, এ নিউ সোশ্যাল চেঞ্জ ইজ টু বি ইনিশিয়েটেড। একটা ওই জ্ঞানের ফলে যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টগুলো আমাদের হবে, যে আমাদের যে একটা ডিপ থিঙ্কিং ফ্লারিশ করবে, সেইটা শুড ফ্লো ইন দি সোসাইটি। আমরা সমাজে সেটাকে ছড়িয়ে দেবো। প্রত্যেকটা ইয়ং জেনারেশন, ইয়ং স্টুডেন্ট যখন এই নতুন জ্ঞানের আলো বা বৃহত্তর জ্ঞান সে যখন অর্জন করবে, সে সমাজে সেই সমস্ত ইস্যুসগুলো ছড়িয়ে দেবে। শুড ফ্লো লাইক এ রিভার, নদীর মতো সেই সমস্ত নিউ আইডিয়াগুলোকে ছড়িয়ে দিলে সমাজে এ সোশ্যাল চেঞ্জ ইজ শিওর টু কাম, এ সোশ্যাল রিফর্ম ইজ শিওর টু কাম, যেটা সেই মুহূর্তে খুব প্রয়োজন ছিল। জিজিও কিন্তু তার স্টুডেন্টদের নিয়ে এটা করেছে, যার ফলে আমরা দেখব জিজিও সেই সমস্ত স্টুডেন্টরা প্রত্যেকেই আর্টিকেল ম্যাগাজিনে লেখালেখি করতো, নানান রকম ম্যাগাজিন, নামি অনামি ম্যাগাজিনে তারা বিভিন্ন সোশ্যাল ইস্যুস নিয়ে লেখালেখি করতো প্রচুর। এবং তারা বেসিক্যালি তৎকালীন কন্টেম্পোরারি অর্থোডক্স হিন্দু রিলিজিয়াস রিচুয়াল, ইমানসিপেশন অফ উইমেন, মহিলাদের যে তখন সেই রকম সুযোগ সুবিধা দেওয়া হতো না, তাদেরকে ঘরবন্দি করে রাখা হতো, মহিলাদের যেভাবে কীভাবে মুক্তি করা যায় ওমেন ওয়ার্ল্ডটাকে ভারতীয় সমাজ ব্যবস্থায়, এবং হিন্দু রিলিজিয়াস রাইটস, হিন্দু ধর্মের বিভিন্ন রকমের অর্থোডক্স, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ধর্মীয় বিভিন্ন ভাবাদেশ দিয়ে সেগুলোকে আটকে রাখা হতো। এর বিরুদ্ধে কিন্তু তার সেই ইয়ং স্টুডেন্টরা এবং নিজেও প্রচুর পরিমাণে লেখালেখি করেছে এই সমস্ত বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, ব্রিটিশ রুল, তৎকালীন ব্রিটিশ উপনিবেশিক শাসন ব্যবস্থায় সাধারণ মানুষ কীভাবে অপ্রেসড হচ্ছে তার বিরুদ্ধেও প্রচুর লেখালেখি করেছে। আমরা তার ইয়ং স্টুডেন্টদের কথা দেখব, এবং তার সেই নাম করা স্টুডেন্টদের মধ্যে দু একজনের নামও আমরা জেনে নিতে পারি। কৃষ্ণমোহন ব্যানার্জি,
তারপরে এরকম আরও দু একজন নাম আছে, সেটা তোমরা ওই বায়োগ্রাফি দেখলেই পেয়ে যাবে, ওগুলো দেখে নেবে। নামগুলো দেখে খুব একটা ইম্পর্টেন্ট নয়, ওগুলো একটু জেনে রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা এই সময় এই কবিতা পড়তে গেলে আমাদের লাগবে, রাজা রামমোহন রায়ের কথা একটুখানি জেনে নিই। কারণ রিজু যখন এই সমস্ত কবিতা বা তার যখন এরকম অ্যাক্টিভিটিসগুলো চলছে সমাজ সংস্কারের, ঠিক সমাজ ব্যবস্থায় পাশাপাশি আরেকজন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের নাম আমরা শুনছি, ইতিহাসের পাতা ঘাটলে আমরা বুঝতে পারবো। ঠিক একই সময় কিন্তু তিনি আশেপাশে আছেন, এবং সেই রাজা রামমোহন রায় তার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এই হিন্দু অর্থোডক্সি, হিন্দু কনজারভেটিভনেস, এই রিলিজিয়নের এই গোড়ামি থেকে দূর করার জন্য সমাজ ব্যবস্থায় তিনি একটা ব্রাহ্ম সমাজ বলে প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। এবং ডিরোজিওর মোস্ট অফ দি স্টুডেন্টস ওই জ্ঞানের আলোয় ডিরোজিওর অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ওই ব্রাহ্ম সমাজে তারা জয়েন করেছিল। আমরা কিন্তু সেইগুলো দেখব। এবং যার ফলে কি হয় যে ইন্ডিয়াতে যে একটা সোশিও রিলিজিয়াস রিফরমেশন হয়েছিল, সেই সময় ওই রাজা রামমোহনের ওই সমাজের সাথে ডিরোজিওর এই স্টুডেন্ট এবং তার এই জ্ঞানের আলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এত কিছু ইতিহাস আমাদের জানার দরকার নেই, তবু কবিতাটা পড়তে গেলে আমাদের লাগবে বলে একটু আলোচনা করলাম। ভিডিও একটু বড় হতে পারে, প্লিজ ডোন্ট মাইন্ড, যতটুকু নেওয়া যায় নিতে পারছি। আচ্ছা, এবং ডিউটি স্টুডেন্টরা সব ইয়ং বেঙ্গলে জয়েন করলো, এবং একের পর এক আমরা দেখব তারা ফ্রিলি তাদের চিন্তা ভাবনাগুলো প্রকাশ করছে, সমাজকে কীভাবে নতুন করে সাজানো যায়। যেমন রোমান্টিক পিরিয়ডে পিবি শেলির মতো সমাজকে নতুন করে সাজাতে হবে, এরাও সেই ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিল। এবং বলা ভালো জিজিও কিন্তু কিছু রোমান্টিক পোয়েটদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। রোমান্টিক পোয়েটস, সেই সময় আমি বলি দু একজনের নাম, লর্ড বাইরন, টমাস মুর, এদের দ্বারা কিন্তু তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন রোমান্টিক পোয়েটসদের দ্বারা। আমি শেলির কথা বললাম বটে। এবং এত কিছু করছেন যে লোকটা, সারপ্রাইজিংলি এনাফ তার জীবনে কেমন ঘটনা ঘটলো দেখো। যে হিন্দু কলেজে তখন, আমি একটু আগেই বলছিলাম, এডুকেশন সিস্টেম হোক বা সমাজ ব্যবস্থায় একটা নানান রকম অর্থোডক্সি কনজারভেটিভনেস চলছে, সেখানে লিবারেল অ্যাটিটিউড দেখানো সম্ভব নয়। আরও একজন টিচার হয়ে যেভাবে স্টুডেন্টদের সঙ্গে সমাজে ফ্রি হয়ে যাচ্ছে একের পর এক, এটা হওয়া যাবে না। তাই সেই সময় দায়িত্বে ছিলেন একজন, যিনি পণ্ডিত, তার নাম রাধাকান্ত দেব বলে, তিনি তাকে ডিরোজিওকে এক্সপেল করলেন হিন্দু কলেজের সমস্ত দায়িত্ব থেকে, তাকে বরখাস্ত করে দিলেন এবং তার এই লিবারেল অ্যাটিটিউডের জন্যে। ফলে কিছুই হয়নি, ডিরোজিও কলেজে যাননি তারপরে আর, কিন্তু তিনি বাইরের সমাজ ব্যবস্থায় স্টুডেন্টদের সঙ্গে কন্টিনিউ মেলামেশা করে গেছেন, তাদের সঙ্গে নানান রকম আইডিয়াস, তার থিঙ্কিংগুলো সব কিছুকে ইন্টারাকশান করেছেন। এবং ইন্টারাকশান করার পরে স্টুডেন্টদের সঙ্গে নতুন আইডিয়াকে কীভাবে সমাজে ছড়িয়ে দেওয়া যায় সেসবও তিনি চেষ্টা করেছেন। এটাও আমরা দেখব। তার সোশ্যাল ওয়ার্ক তিনি চালিয়ে গেছেন স্টুডেন্টদের নিয়ে। এখন বলা বাহুল্য, কোনো স্কলার বলে যে ডিরোজিও যে এই ধরনের সোশ্যাল রিফর্ম করেছে, এটা আমরা সবাই জানি। ইতিহাসের বই পড়লে, লিটারেচার স্টুডেন্ট না হলেও ইতিহাসের বই বা সমাজের বিভিন্ন আর্টিকেলগুলো পড়লে আমরা জানি যে তিনি এইগুলো করেছেন, তিনি একজন সংস্কারক হিসেবে। তাই ডিরোজিওকে অ্যাজ এ সোশ্যাল রিফর্মার হিসেবে যতটা দেখানো হয়েছে, ডিরোজিওকে কিন্তু অ্যাজ এ পোয়েট হিসেবে অতটা দেখানো হয়নি, চাপা পড়ে গেছে। আমরা অ্যাজ এ সোশ্যাল রিফর্মার ডিরোজিওকে চিনছিলাম, কিন্তু ডিরোজিও অ্যাজ এ পোয়েট অতটা চাপা পড়েনি। কিন্তু এটা স্বীকার করতে হবে, যখন তিনি এই ভাগলপুর বলে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যখন ওই ন্যাচারাল ফিনোমেনা, ন্যাচারাল সারাউন্ডিং তাকে নানান রকমভাবে নাড়িয়ে দিয়েছে, তার বই ডেস্ক জবের বোরিং কাটানোর জন্য তিনি যখন ওখানে যেতেন, সেইটা যখন তার মনটাকে মানে খুব সুদিং করে দিয়েছিল, সেই সময় তার পোয়েটিক ইনস্টিংক্ট কিন্তু আমরা পেয়েছি। এবং তার প্রত্যেকটা পোয়েটিক সেন্সিবিলিটি এবং পোয়েটিক কনসিকোয়েন্সের মধ্যে ওই সোশ্যাল রিফর্ম, এই যে সমাজের এই পরিস্থিতি এবং মনের যন্ত্রণা, এই সমস্তগুলো কিন্তু একটা ইফেক্টিভ ভাবে কাজ করেছে, যার জন্যে তার কবিতাগুলো বেরিয়ে এসছে। সেই সময় আমরা দেখব তিনি প্রচুর কবিতা লিখেছেন ভাগলপুরের ওখানে দাঁড়িয়ে, দি ফকির অফ জাহাঙ্গীরা, তারপরে নানান প্রচুর কবিতা লিখেছেন, আমরা দেখব। তার সোশ্যাল রিফর্মের উপরে প্রচুর কবিতা আছে, আমরা দেখব। এবং এই সমস্ত নিয়ে আমরা পরে আলোচনা করব, তার কবিতাগুলো নিয়ে। তারপরে ডিরোজিও আমরা জানি, তারপরে প্রত্যেক মানুষই মারা যায়, তিনি খুব বেশি দিন বাঁচেননি, অল্প বয়সেই মারা গেছেন। কলেরা হয়েছিল নাকি তার শেষ বয়সে। এবং সবথেকে বড় ব্যাপার হলো, তখন সেই ইন্ডিয়ান সোসাইটি তাকে এত অর্থোডক্স তিনি ছিলেন না বলে তার ডেড বডিকে সমাধিস্থ করেননি চার্চের মধ্যে, তাকে বাইরে কোথাও রাস্তার পাশে তাকে বেরিড করা হয়েছিল, এরকম নাকি অ্যাটিটিউড পাওয়া গেছে। যাই হোক, এটা তার বায়োগ্রাফি, আর জানার দরকার নেই। এইবার ডিরোজিও, এটা তো গেলো ডিরোজিওর বায়োগ্রাফি। এবং তিনি একজন কবি
তার লেখা, আমরা তার সোশ্যাল রিফর্ম জেনেছি। তাহলে অ্যাজ এ পোয়েট ডিরিজিও কেমন, তার দুই একটা বৈশিষ্ট্য আমরা আরও একটুখানি সংক্ষেপে জেনে নিই, শুধু পয়েন্টগুলো। ডিরিজিও অ্যাজ এ পোয়েট কেমন হতে পারে? প্রথমেই ডিরিজিও অ্যাজ এ পোয়েট জানার আগে এই যে সোশ্যাল রিফর্মের কথা আমরা জানছিলাম, এইটার নামই আমরা এক কথাই বলে দিতে পারি, থট অফ রেনেসা। ঠিক সেই সময় নবজাগরণ, রেনেসা বা নবজাগরণ বলে একটা টার্ম কিন্তু আমরা পরিচিত হচ্ছি ইতিহাসের সঙ্গে। সমাজে কিন্তু রেনেসা বলে একটা শব্দ ঘোরাঘুরি করছে। সেই রেনেসাটা কি? রেনেসাটা হচ্ছে এই ব্রিটিশ রুলের ফলেই এসেছে নবজাগরণ। ব্রিটিশরা তখন শাসন কায়েম করছে, তারা অপ্রেস করছে, তারা এক্সপ্লয়েট করছে একের পর এক সভ্যতাকে, এবং তাদের এম্পায়ারকে এক্সপান্ড করছে, এরকম আমরা দেখছি। তার ফলে রেনেসা তৈরি হয়েছে। রেনেসা মানে একটা নতুন জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করা, নতুন জ্ঞানের উদ্ভব ঘটানো, মানুষদেরকে পিপুলদেরকে নিউ আইডিয়া, নিউ থটস, এইগুলোকে স্প্রেড করে দিয়ে একটা সোশিও কালচারাল চেঞ্জ ঘটাতে হবে। তার জন্যে মানুষকে, যত হিউম্যান বিংকে তাদের নিউ থিঙ্কিংস, নিউ আইডিয়া দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে সেই সময় আমরা দেখেছি এই যে রেনেসার ফলে যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন কালচারকে একসাথে কীভাবে একসাথে ডিরোজিও আমরা এই রেনেসার ফলে আমরা কি দেখলাম, যে তখন একটা সময় এসেছে ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন কালচারকে একসাথে মিশিয়ে কম্বাইন করে নতুন করে সমাজ ব্যবস্থাকে সাজাতে হবে। এই আইডিয়াটা আমরা কিন্তু তখন পাচ্ছি রেনেসার ফলে। দি লাইট অফ রেনেসা আমরা দেখলাম সেই সময় মানুষের মনে কিন্তু একটা ন্যাশনালিজম অ্যান্ড প্যাট্রিয়টিজম, এইটার একটা মানে আলোকপাত করলো। স্পিরিট অফ ন্যাশনালিজম এই রেনেসা কিন্তু মানুষের মনে এনে দিয়েছে, প্যাট্রিয়টিজম মানুষের মনে কিন্তু এনে দিয়েছে। এবং মানুষ তখন ওয়েস্টার্ন লিটারেচার, ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন আইডিয়া এইগুলোকে তখন সে প্র্যাকটিস করা শুরু করেছে, জানতে শুরু করেছে মানুষ তখন। এবং ইন্ডিয়ানদেরকে সবসময় আমরা দেখছি ইন্ডিয়ানরা তারা কী করে এই সোশ্যাল ডিজিজ, ইম্পেরিয়ালিজম, এই যে ব্রিটিশ কলোনিয়ালিজমের আন্ডারে তারা রয়েছে, কীভাবে মুক্তি পাবে, এইসব কিন্তু তারা চেষ্টা করছে। এই রেনেসার ফলে জ্ঞান অর্জন করে, নবজাগরণের আলোয় ভাসিয়ে দিয়ে তারা নিজেদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার একটা আপ্রাণ চেষ্টা কিন্তু সবাই করছে তখন, শুধু ডিরিজিও না, সবাই করছে। আর এই যেটা তখন এই সমাজকে নতুন করে সাজাবার জন্যে যে সমস্ত এই যে স্পিরিট অফ ন্যাশনালিজম, স্পিরিট অফ প্যাট্রিয়টিজম, ভারতবাসীকে উদ্বুদ্ধ করা, এই সমস্ত করার জন্যে সেই মুহূর্তে ব্রিটিশ রুলের আন্ডারে কিছু কবি, লেখক, এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেয়েছি। আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকার যারা করেছেন তার মধ্যে ডিরিজিও হচ্ছে একজন, যে দুদিক থেকে অ্যাজ এ সোশ্যাল রিফর্মার হিসেবে সমাজের কাজ করে গেছে, আর থ্রু হিজ পোয়েট্রি, তার থ্রু হিজ ওয়ার্কস তিনি এই কাজটা করে গেছেন। আর সিমালটেনিয়াসলি কবিতার মধ্য দিয়ে, তার লেখনীর আর্টিকেলের মধ্য দিয়ে এবং সমাজে বিভিন্ন রকমের কার্যকলাপের মধ্য দিয়ে সে এই সমস্ত কাজগুলো সে যুগ্মভাবে করে গেছে, আমরা দেখেছি। তাই ডিরিজিওর কবিতাতে, তার প্রত্যেকটা কবিতাতে, ইংলিশ পোয়েমস যতগুলো আছে, প্যাট্রিয়টিক ফারবার দ্বারা ভর্তি আছে, ন্যাশনালিস্টিক স্পিরিট রয়েছে তার প্রত্যেকটা কবিতাতে। যদি আমরা তার প্রত্যেকটা কবিতা আন্ডারস্ট্যান্ড এবং বোঝার চেষ্টা করি, তো তার প্রত্যেকটা কবিতায় ন্যাশনালিজম, স্পিরিট অফ ন্যাশনালিজম এবং স্পিরিট অফ প্যাট্রিয়টিজম খুব ভালো করেই আমরা পাবো। তার যে ফ্রিডম টু দি স্লেভ বলে যে কবিতাটা স্লেভ আছে, এখন আমরা একটু লাইন টু লাইন পড়বার চেষ্টা করব। সেই কবিতাতেও আমরা দেখব যে তিনি এখানে সেই ন্যাশনালিজম, প্যাট্রিয়টিক ফ্লেভারকে তুলে ধরেছেন। আমরা সেগুলো যখন আলোচনা করব দেখব। এবং তার কবিতাগুলো আমরা যদি অ্যানালিসিস করি দেখতে পাবো ডিরিজিও তিনি একজন ডিরিজিও তার পোয়েমসগুলো বা তার ওয়ার্কসগুলো যেন একটা ক্যাটালিকটিক এজেন্ট হিসেবে কাজ করেছে একটা সোশিও রিলিজিয়াস রিফরমেশন তৈরি করার জন্য সভ্যতায়। তার কবিতাগুলোর মধ্যে যে মেসেজ তিনি দিয়েছেন, সেই মেসেজগুলো যেন একটা সমাজ ব্যবস্থায় একটা পরিবর্তন আনবে শীঘ্রই, এইরকম একটা বার্তা দিয়েছেন তার সেই সমস্ত, মানে একটা ক্যাটালিকটিক এজেন্ট, মানে ক্যাটালিকটিক মানে বাড়িয়ে দেয়া, তিনি অনুঘটকের মতো কাজ করেছেন তা এই কবিতা, তার কাজগুলো, যে এই কাজগুলো পড়ে আরও লোক 10 জন উদ্বুদ্ধ হবে এবং তারাও সমাজ সংস্কারের পথে এগিয়ে আসতে বাধ্য হবে। যেমন তার ইয়ং স্টুডেন্টরা ছিল, যে ইয়ং স্টুডেন্টদের নিয়ে যে গ্রুপ করেছিল, ইয়ং বেঙ্গল নামে পরিচিত তারা, সেই সময় আমরা দেখব ডিরিজিওকে সেই জন্যে আমরা অ্যাজ এ পোয়েট খুব ভালো কাজে দেখেছি। এবং প্রথম ডিরিজিও তিনি একজন ফার্স্ট অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট, মানে ইন্ডিয়ান যত পোয়েট আছে তার মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট ফার্স্ট তিনি।
এবং আমরা দেখব ডিরোজিওর কবিতাগুলো অ্যানালিসিস করে কেউ কেউ স্কলার বলেন তিনি শুধু পোয়েটই নয়, তিনি একজন টিচার অফ দি পোয়েট। এবং তার যে একটা সবথেকে ইম্পর্টেন্ট কবিতা ফকির অফ জাহাঙ্গীরা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা এমন একটা কবিতা যে বললাম যে ডিরোজিওর কবিতাতে প্যাট্রিয়টিক স্পিরিট এবং ন্যাশনালিস্টিক স্পিরিট রয়েছে, এবং বাই দি সাইড অফ ইট ডিরোজিওর কবিতাতে রোমান্সও আমরা পাই। ডিরোজিও ইজ এ সাচ এ পোয়েট ইন হুজ পোয়েম উই ফাইন্ড সিমাল্টেনিয়াসলি দি স্পিরিট অফ রোমান্স অ্যাজ ওয়েল অ্যাজ দি স্পিরিট অফ প্যাট্রিয়টিজম, যেটা অন্য কারোর কবিতাতে সেই সময় পাওয়াটা অত সম্ভব নয়। ডিরোজিও কিন্তু একজন প্রথম দিককার কবি যার কবিতাতে রোমান্স এবং স্পিরিট অফ প্যাট্রিয়টিজমকে ব্লেন্ড করা হয়েছে ইন্ডিয়ান রাইটার্সদের মধ্যে আমরা দেখব। এবং তার অনেক কবিতা, হার্প অফ ইন্ডিয়া, দি ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দি গোল্ডেন ভেস আর ফ্রিডম টু এ স্লেভ, এই সমস্ত কবিতাতে আমরা দেখব যে ডিরোজিও তার সেই স্পিরিট অফ প্যাট্রিয়টিজম, ফ্লেভার অফ ন্যাশনালিজম ইয়ং ইন্ডিয়ানদের মধ্যে কীভাবে ছড়িয়ে দিয়েছেন। সর্বশেষে বলা যায় আর একটা কথা মনে রাখতে হবে যে ডিরোজিও অ্যাজ এ পোয়েট হিসেবে পড়তে গেলে এটা মানতে হবে ডিরোজিও সবসময় কিন্তু অপটিমিস্টিক ছিল তার কবিতাতে তার একটা অপটিমিস্টিক মেসেজ কোথাও না কোথাও তিনি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, কখনো কখনো মুড সুইং করতে পারে, অপটিমিজম লিখতে লিখতে কখনো প্যাসিমিজমে আসতে পারে, কিন্তু আলটিমেট যে মেসেজটা তিনি রিলিভ করেছেন তার কবিতাতে সেটা কিন্তু অপটিমিস্টিক টাচ। মুড সুইং করলেও অপটিমিস্টিক টাচ তার কবিতাতে আমরা কিন্তু পাবো, সে যে কোনো কবিতাতেই আমরা বের করবার চেষ্টা করবো যদি আমরা অ্যানালিটিক্যালি সেইভাবে দেখি। যাই হোক, এবার তার কবিতা সম্পর্কে কিছু আলোচনা করা যাক, দু একটা লাইন। এবার চলে আসি কবিতাটাতে, ফ্রিডম টু দি স্লেভ। কবিতার টাইটেলটাই বোঝা যাচ্ছে যে আমাদেরকে কোথায় নিয়ে গেছে। ফ্রিডম টু দি স্লেভ মানে আমরা তখন স্লেভ, ব্রিটিশ রুলের আন্ডারে রয়েছি। আমরা তখন স্লেভ, প্রত্যেকটা এভরি ইন্ডিয়ান উই আর স্লেভ, আমরা আন্ডার ব্রিটিশ রুল, আমরা স্বাধীনতা চাই। তাই আমাদের কাছে স্বাধীনতা তখন কেমন ছিল, বা এটা নিয়ে আমরা যদি এইভাবে বলি, এই কবিতাতে আমরা যদি পড়ি এক লাইনের বিষয়বস্তু যদি দেখবো যে হি ডাজ নট প্রেজেন্ট এ স্লেভ হেয়ার বাট প্রেজেন্টস দ্য ফিলিং অফ এ স্লেভ হোয়েন হি লার্নস দ্যাট হি ইজ কমপ্লিটলি ফ্রি ফ্রম বন্ডেজ। মানে একজন স্লেভের পার্সোনাল লাইফের বর্ণনা এখানে দেননি। একজন স্লেভ সে যখন জানতে পারে যে যখন সে স্বাধীন হয়েছে, বিকামস এ ফ্রি ম্যান, তখন তার ফিলিংসটা কেমন হতে পারে, ওই ফিলিংসটা নিয়ে কবিতাটা লেখানো হয়েছে। নট পার্টিকুলার অ্যাবাউট দি স্লেভ পার্সন বাট অ্যাবাউট দি ফিলিংস অফ এ স্লেভ ওয়েন হি লার্নস দ্যাট হি ইজ কমপ্লিটলি ফ্রি। যার জন্যেই এই কবিতাটা বোঝানোর জন্যে কবিতার সমস্ত লাইনগুলো পড়ে যে মানেটা আমাদের কাছে আসতো, কিন্তু সেইটাকে প্রথমেই তিনি ক্যাম্বেলের একটা কবিতার কোটেশন তিনি প্রথমেই দিয়ে দিয়েছেন লাইনে প্রথমে। আমরা যদি টেক্সটটা দেখবো যে অ্যান্ড অ্যাজ দি স্লেভ ডিপার্টস, যেই স্লেভ চলে যায়, দি ম্যান রিটার্ন, মনুষ্যত্ব বা মানুষ ফিরে আসে। একটা মানুষের মধ্য থেকে যখন দাসত্ব চলে যায়, রিচার্ড ক্যাম্বেলের এই যে কোটেশনটা এখানে ইউজ করা হয়েছে তার মধ্য দিয়ে পুরো কবিতার বিষয়বস্তুটাকে তুলে নিয়ে আসা হয়েছে। আমি মনে করি যে অ্যান্ড অ্যাজ দি স্লেভ ডিপার্টস, একটা মানুষ যখন দাসত্ব থাকে, কারোর আন্ডারে থাকে, তার সেই দাসত্বর মধ্য থেকে তার যখন সেই স্লেভারিটা চলে যায়, মানুষ যখন কারোর বন্ডেজে থাকে, তখন কিন্তু সে ফ্রিলি তার সমস্ত কাজকর্ম, কথাবার্তা, তার এক্সপ্রেশন, চিন্তাভাবনা সব কিছুর মধ্যেই যেন একটা বাধা থাকে। আর সেইটা যখন স্লেভারি থেকে সে মুক্ত হয়, তখন সে তার সত্তাটাকে, তার ওন আইডেন্টিটিটাকে সে ফিরে পায়, তার ওন স্পিরিটটা সে এক্সপ্রেস করতে পারে সব কিছুতে। তাই ক্যাম্বেলের ওই কোটেশনটার মধ্য দিয়েই পুরো কবিতাটাকেই ফ্লারিশ করা হয়েছে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, এবার আসি আমরা দেখি কি বলছেন এই কবিতাতে। তাহলে আমরা দেখলাম ব্রিটিশ রুলের আন্ডারে তখন ইন্ডিয়ান সোসাইটি রয়েছে, আর সেই সময় একটা স্লেভ মুক্তি পাচ্ছে দীর্ঘদিন মানে বন্ডেজ থাকার পরে, তাহলে তার ফিলিংসটা কেমন হতে পারে সেই ফিলিংসটা এখানে ন্যারেট করা হয়েছে। দেখা যাক, বলছে হাউ ফেল্ট হি হোয়েন হি ফার্স্ট ওয়াজ টোল্ড, সে তখন কেমন অনুভব করবে যখন তাকে প্রথম বলা হবে এ স্লেভ হি সিজ টু বি, তার স্লেভারিটা শেষ হলো আজকে। মানে একজন স্লেভ, সে তার দাসত্বটা আজকে শেষ হলো, সে এখন মুক্ত, হি ইজ নাও কমপ্লিটলি ফ্রি। নিশ্চয়ই তার কাছে একটা আনন্দের খবর হবে এটা 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 তার কাছে একটা গ্রেট রিলিফ যে দীর্ঘদিন দাসত্ব থাকার পরে সে একজন ফ্রি ম্যান হিসেবে নিজেকে এক্সপ্রেস করছে। অবশ্যই একটা আনন্দের খবর তার কাছে। আমরা এটা গেলো একটা কনোটেটিভ মিনিং। সিম্বলিক্যাল মিনিং কি, আমরা উই ইন্ডিয়ান, আমরা কিন্তু তখন ব্রিটিশের আন্ডারে সবাই মানে বন্ডেজ, স্লেভারিতে আছি। কিন্তু আমরা কবে, তখন তো ভারত স্বাধীন হয়নি, আমরা কবে স্বাধীন হব, কি হবে সেই সময় সেই ফিলিংসটা আমরা নিই, কিন্তু তিনি ছিল না।
ডিরোজিও সেই সময় উপলব্ধি করতে পেরেছেন আমরা যেদিন ফ্রি হব, যেদিন মানে আমরা যেদিন স্বাধীনতা পাবো কমপ্লিটলি, উই ক্যান এক্সপ্রেস আওয়ার ফিলিংস, উই ক্যান উই ক্যান মেক আওয়ার ডিউটিস অ্যাজ ওয়েল অ্যাকর্ডিং টু আওয়ার উইশেস। এইগুলো আমরা যেদিন করতে পারবো সেই দিনের ফিলিংসটা কেমন হবে, এই দুটো লাইন কিন্তু সেই যন্ত্রণাটাকে তুলে নিয়ে এসেছে। বলছে যে হাউ প্রাউডলি বিট হিজ হার্ট, যখন সে এই যে স্লেভটা যেদিন মুক্তি পাবে, এই যে বলছেন যে একটা স্লেভের পার্টিকুলার একটা স্লেভের কথা বলছেন যে একজন সে যেদিন মুক্তি পাবে তার হার্টবিট নাকি প্রাউডলি বিট করবে, গর্ব অনুভব করবে, প্রাউডলি বিট করবে তার হার্টবিট। মানে সে এতটা এক্সট্যাটিক এবং জয়াস হবে আফটার বিইং কমপ্লিটলি ফ্রি ফ্রম দি বন্ডেজ, এতটাই আনন্দ পাবে যে সেই আনন্দটা, এক্সাইটমেন্টটা তার কাছে একটা প্রাউড মনে হবে। কেন প্রাউড মনে হবে? ফিলিংস অফ জয়, যে এবার সে যেন একটা যুদ্ধ জয় করে এসেছে, দীর্ঘদিনের একটা বন্ডেজ থেকে সে মুক্তি পেয়েছে, নিজেকে এবার নিজের মতো করে প্রকাশ করতে পারবে, সে গর্ব। তাহলে স্লেভারিটা যেন একটা বিশাল যন্ত্রণাময় একটা পরিস্থিতি, যার সঙ্গে যুদ্ধ করে নিজেকে মুক্ত করতে হয়। আমরা যখন ব্রিটিশের আন্ডারে ছিলাম তখন আমরা এই যে বিপ্লবীরা, মহান বিপ্লবীরা একের পর এক প্রাণ দিয়েছে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা লড়াই করেছে, করার পরে আমরা যখন স্বাধীনতা পেয়েছি সেদিন আমরা প্রাউড ফিল করিনি যে আমরা ইন্ডিয়ানরা, আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি। তো একটা স্লেভও যখন তার দীর্ঘদিনের স্লেভারি থেকে মুক্ত হয়, সে নিজে তার হার্টবিটটা প্রাউড ফিল করে, সে একটা জন্য বিশাল যুদ্ধ, একটা মেন্টাল ওয়ার, মেন্টাল ব্যাটেল জন্য জিতে এসেছে, এটা মনে হয়। হোয়েন ফার্স্ট হি নিউ, পরের লাইন দেখি, হোয়েন হি ফার্স্ট হি নিউ দ্যাট হি ওয়াজ ফ্রি, সে যখন জানবে, সে যখন মুক্ত হয়েছে, তার এই ফিলিংসগুলো হবে, হার্টবিট প্রাউড ফিল করবে নানান রকমভাবে। এবং বলছে টু নোবেলেস্ট ফিলিংস অফ দি সোল, সোলটা নাকি নোবেল ফিলিংস দিয়ে জাগ্রত হবে। টু গ্লো অ্যাট ওয়ান্স বিগান, এবং বলছে হি নেল্ড নো মোর, তাকে এখন আর নেল্ড হতে হবে না, মানে নিচু হতে হবে না, মাথা নত করতে হবে না। হি নেল্ড নো মোর, হিজ থটস ওয়ার রেইজড, তার চিন্তাভাবনা এখন যেন উঁচুতে উঠে আসবে। এটা ভালো করেই মিনিংটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে, যে আমরা যখন ব্রিটিশের আন্ডারে ছিলাম, আমরা প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব চিন্তাভাবনা, থিঙ্কিং, আইডিয়াস, এগুলো নিজেদের মধ্যে সাপ্রেস রাখতে হতো। ব্রিটিশ সরকারের অধীনে তারা তাদের মতো করে আমাদেরকে চলতে হবে। তাই সেরকম একটা ব্যবস্থায়, সিস্টেমে আমরা নিজেদেরকে ইন্ট্রোভার্ট করে রেখেছিলাম, নিজেদেরকে প্রকাশ করতে পারতাম না, সবসময় মাথা নিচু করে থাকতে হতো তাদের সামনে। তাহলে সেই রকম একটা সিচুয়েশানে, আর এই সিচুয়েশান একজন স্লেভের প্রতীকী হিসেবে যখন তিনি দেখাচ্ছেন, যে একজন স্লেভের সিম্বলের মধ্য দিয়ে ডিরোজিও কবিতাটাতে পুরো ইন্ডিয়ানদের কন্ডিশনটাকে বোঝাচ্ছেন, যে এই স্লেভটা যখন কারোর বন্ডেজে ছিল, নিশ্চয়ই মাথা নত করে তাকে থাকতে হতো, নিজের ফিলিংস, আইডিয়াস, থিঙ্কিংসগুলোকে সে ফ্রিলি এক্সপ্রেস করতে পারতো না। তাই লিখেছে হি নেল্ড নো মোর, তাকে আর নেল্ড হয়ে থাকতে হবে না, তাকে আর সাপ্রেসড হয়ে থাকতে হবে না। হিজ থটস ওয়ার রেইজড, সে এখন ফ্রিলি এক্সপ্রেস করতে পারবে তার সমস্ত চিন্তাভাবনা, তার সমস্ত আলোচনা, সমস্ত এক্সপ্রেশন সে ফ্রিলি দিতে পারবে। হি ফেল্ট হিমসেলফ এ ম্যান, এখন যেন তার মনে হচ্ছে